প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বাদশ অধ্যায়ের বিগত বছরের একটি বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তির পারিবারিক হিসাবের অবস্থাটা দেওয়া আছে এবং সেই ব্যক্তির প্রাপ্তি প্রদান হিসাবটা করে দেওয়া আছে। যখনই আমরা দেখব দ্বাদশ অধ্যায়ের প্রশ্নে প্রাপ্তি প্রদান হিসাব আমাদের প্রশ্নের মধ্যে অলরেডি দেওয়াই আছে, আমরা বুঝে নিব যে এই প্রাপ্তি প্রদান হিসাব আর আমাদের করতে হবে না, তার পরবর্তী দুইটা ধাপ আমাদের এখানে করতে হবে। একটা হচ্ছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে হবে এবং আরেকটা হলো আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হবে। যখনই আমরা দেখব প্রাপ্তি প্রদান হিসাব করে দেওয়াই আছে, তখন আমাদের দুইটা কাজ করতে হয়, একটা হলো আয় ব্যয় বিবরণী প্রস্তুত এবং আরেকটা হলো আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত। তাহলে এবার আসো আমরা কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে উম্মে সালমা পেশা একজন শিক্ষক, তার জানুয়ারি 1, 2024 সালে পারিবারিক অবস্থাটা এখানে তুলে ধরা আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি তার ফ্ল্যাট আছে 36 লক্ষ টাকার, আসবাবপত্র 1,60,000, গহনা আছে 2,40,000, ইলেকট্রনিক্স দ্রব্যাদি আছে 1 লক্ষ টাকার, তার হাতে নগদ অর্থাৎ আগামী বছর অর্থাৎ গত বছরের হিসাব শেষে তার এই বছরের হিসাবটা শুরু হয়েছে 6,000 টাকা হাতে ক্যাশ নিয়ে এবং তার ব্যাংক থেকে লোন নেওয়া আছে 60,000 টাকা। এছাড়াও দেখো তার এখানে অন্যান্য প্রাপ্তি এবং প্রদান হিসাবগুলো দেওয়া আছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি তার বেতন আছে 8,40,000 টাকা। আমরা অবশ্যই মনে রাখবো এটা কিন্তু পুরো বছরের হিসাব, এটা কিন্তু মাসিক হিসাব না, কারণ মাসিক বেতন এখানে 8,40,000 টাকা কিন্তু মাসিক বেতন না, এটা পুরো বছরের হিসাবটা দেওয়া আছে, অর্থাৎ 12 মাসে তিনি ইনকাম করেছে 8,40,000 টাকা। এছাড়াও এখানে আমরা কিছু প্রদান দেখতে পাচ্ছি। প্রথমে আমরা একটু প্রদান থেকে দেখি কি কি বিষয় আমাদের আয় ব্যয় বিবরণীতে যাবে আর কি কি বিষয় আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। এটা যদি প্রথমে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, পরবর্তীতে খুব সহজে আয় ব্যয় বিবরণী আমরা প্রস্তুত করতে পারবো। আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র আয় এবং ব্যয়গুলো চলে আসবে, যেমন আয়ের মধ্যে আসবে বেতন এবং ব্যয়ের মধ্যে কি কি ব্যয় থাকবে। প্রথমে থাকবে দৈনন্দিন বাজার, কারণ এটা একটা রেগুলার খরচ, দৈনন্দিন বাজার তাদের করতেই হবে প্রত্যেক মাসে অথবা প্রত্যেক সপ্তাহে, বাজার বাবদ কিছু টাকা খরচ করতেই হবে। তারপর ফোন বিলও আমাদের সাধারণত মাসে বা সপ্তাহে আমরা ফোনের বিল পরিশোধ করি, তো এটাও কিন্তু আমাদের মাস্ট একটা খরচ। খাদ্য সামগ্রী ক্রয়, দেখবে প্রত্যেকটা পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী বা পারিবারিক হিসাব যখন আমরা তৈরি করব, প্রত্যেকটা পারিবারিক হিসাবে খাদ্য সামগ্রী ক্রয়, দৈনন্দিন বাজার, এই দুইটা বিষয় খুবই কমন, এই দুইটা বিষয় প্রত্যেকটা হিসাবের মধ্যেই থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি আয়কর প্রদান, অর্থাৎ আমাদের প্রত্যেক মাসে অথবা বাৎসরিক আয়কর প্রদান করা হয়েছে। এখানে এই যে ব্যক্তিটা যিনি হচ্ছে একজন শিক্ষক, তার যে আয়কর তৈরি হয়েছে সেটা তিনি পরিশোধ করেছেন। তারপরে আবার বলা আছে ঋণ পরিশোধ, এরপর বলা আছে আপ্যায়ন খরচ। দেখো আপ্যায়ন খরচটাও কিন্তু আমাদের এক ধরনের ব্যয়। আপ্যায়ন খরচ সাধারণত যারা গেস্ট আসে বাসায়, তো তাদেরকে আপ্যায়ন করার জন্য আমাদের একটা খরচ হয় এবং এটা কিন্তু সাধারণত প্রত্যেক মাসেই আমরা আপ্যায়ন বাবদ কিছু টাকা খরচ করে থাকি। গ্যাস, পানি এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে, শিক্ষা খরচ পরিশোধ করা হয়েছে এবং সবার শেষে আমরা সমাপনী হাতে নগদ পাচ্ছি 4,800 টাকা। তাহলে এবার আসো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। প্রথমে আমাদের সৃজনশীলে বলছে জনাব সালমার পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। পারিবারিক তহবিলে সাধারণত আমরা 1 তারিখের যে লেনদেনগুলো থাকে সেই লেনদেনগুলো থেকেই পারিবারিক তহবিলটা প্রস্তুত করি। পারিবারিক তহবিল প্রস্তুত করার জন্য আমরা চাইলে এই ছক আকারেও করতে পারি অথবা চাইলে এক্সপ্লেইন আকারেও সূত্র লিখে করতে পারি, তবে আমি প্রেফার করি সবসময় সূত্র লিখে করা, কারণ অনেক সময় পরীক্ষার হলে দেখা যায় আমরা ঠিক তেমনটা সময় পাই না, আমাদেরকে একটু সময় সেভ করতে হয়। সো ছক নায়কে আমরা যদি এক্সপ্লেইনে কোনো অঙ্ক করে ফেলতে পারি তাহলে চেষ্টা করব সেভাবেই করার, এতে করে আমাদের সময়টা একটু সেভ হবে। তাহলে আমরা এক্সপ্লেইন করে কিভাবে করতে পারি আমি একদম শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তাহলে পারিবারিক
তহবিল এটা নির্ণয় করার একটা সূত্র আছে। আমরা যদি সেই সূত্রটা একটু দেখি, আমাদের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে বিয়োগ করতে হবে প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক সম্পদ, এখান থেকে আমরা বিয়োগ করব প্রারম্ভিক দায়কে। তাহলে এবার আমরা একটু দেখি প্রারম্ভিক সম্পদ কি কি আছে এবং প্রারম্ভিক দায় কি কি আছে। দেখো এখানে প্রথমে ফ্ল্যাট একটা সম্পদ, আসবাবপত্র, গহনা, ইলেকট্রনিক্স দ্রব্য, হাতে নগদ, এই প্রত্যেকটাই অর্থাৎ এই চারটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। তাহলে প্রথমে আমরা একে একে লিখি। প্রথমে আছে ফ্ল্যাট, তারপরে আছে আসবাবপত্র, তারপরে আছে গহনা, এরপর আছে ইলেকট্রনিক্স দ্রব্য, তারপরে আছে হাতে নগদ। এই কয়েকটা হলো সম্পদ এবং আমাদের এখানে একটাই দায় আছে, সেটা হলো ব্যাংক ঋণ। তাহলে আমরা সবগুলো সম্পত্তি লিখলাম এবং তারপর দায়ের অংশটাও লিখলাম। এবার আমরা মান বসাবো। 36,00,000, 1,60,000, 2,40,000, 1,06,000। তাহলে প্রথমে আমাদের ফ্ল্যাট আছে 36,00,000, তারপরে আসবাবপত্র আছে 1,60,000, তারপর গহনা আছে 2,40,000, তারপরে আমাদের ইলেকট্রনিক্স দ্রব্যের পরিমাণ আছে 1,00,000 টাকা, ইলেকট্রনিক্স দ্রব্য আছে 1,00,000 টাকা, হাতে নগদ আছে 6,000 টাকা। এই প্রত্যেকটা হলো আমাদের সম্পদ। এবার সম্পদ থেকে আমরা বাদ দিব আমাদের ব্যাংক ঋণ, সেটা হচ্ছে 60,000 টাকা। তাহলে এই প্রত্যেকটা সম্পদ যোগ করে আমরা ব্যাংক ঋণটা মাইনাস করব। তাহলে এবার আমরা একটু দেখি আমাদের পরিমাণটা কত আসে। প্রথমে 36,00,000, তারপর আছে 1,60,000, 2,40,000, 1,06,000, যোগ করলে টোটাল দাঁড়াচ্ছে 41,06,000 টাকা। এখান থেকে মাইনাস করতে হবে 60,000 টাকা। তাহলে এখান থেকে আমরা মাইনাস করছি 60,000 টাকা, তাহলে পাচ্ছি 40,46,000 টাকা, 40,46,000 টাকা। তাহলে এখানে আমাদের পারিবারিক তহবিল, আমরা এবার একটু অ্যান্সারটা দেখি। দেখো এখানে আমাদের বলা হয়েছিল টোটাল দায়ের পরিমাণটা থাকবে এই সাইডে এবং টোটাল সম্পদ থাকবে এই সাইডে। আমরা সম্পদ দেখেছি ফ্ল্যাট, আসবাবপত্র, গহনা, ইলেকট্রনিক্স দ্রব্যাদি এবং হাতে নগদ। টোটালটা যোগ করে আমাদের মোট সম্পদের পরিমাণ এসেছে 41,06,000 এবং এখান থেকে আমরা 60,000 টাকার ঋণটাকে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে এই হচ্ছে আমাদের পারিবারিক তহবিল। তাহলে আমরা পারিবারিক তহবিল পেয়েছিলাম 40,46,000। এই যে দেখো 40,46,000 পেয়েছিলাম। এখানেও কিন্তু আমরা ঠিক তাই দেখালাম। এখানে খুব সুন্দরভাবে ছক আকারে দেখা হয়েছে এবং এখানে ছক না লিখে বা ছক না এঁকে আমরা এখানে খুব সুন্দরভাবে অঙ্কটা করে দিয়েছি। তো এটা করার সুবিধা হচ্ছে ছক আঁকার জন্য আমাদের যে টাইমটা ওয়েস্ট হয় সেটা একটু সেভ হবে, অর্থাৎ 1-2 মিনিট হলেও আমরা এখানে সেভ করতে পারবো। এবার চলে যাই খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আয় ব্যয় বিবরণী তৈরি করো। আমরা যদি আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে চাই, প্রথমে আমাদের নিয়ে আসতে হয় আয় সমূহ, অর্থাৎ প্রথমে আমরা আমাদের অঙ্কের শুরুতে নিয়ে আসব আয় সমূহ। প্রথমে আনতে হবে আয় সমূহ এবং সেই আয়গুলো থেকে আমাদের বিয়োগ করতে হবে ব্যয় সমূহ। এবার যদি আমরা দেখি আয় সমূহ ব্যয় সমূহের চেয়ে বেশি, অর্থাৎ আয়ের পরিমাণ বেশি এবং ব্যয়ের পরিমাণ কম, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা বলি আয় উদ্বৃত্ত। এটাকে আমরা বলে থাকি আয় উদ্বৃত্ত। এবং যদি আমরা দেখি ব্যয়টা বেশি, ব্যয়ের পরিমাণটা বেশি এবং আয়ের পরিমাণটা কম, সেক্ষেত্রে আমরা সেই অ্যান্সারটাকে বলে থাকি ব্যয় উদ্বৃত্ত। তাহলে এবার আমরা একটু দেখি আমাদের এই অঙ্কের জন্য আয় উদ্বৃত্ত হয় নাকি ব্যয় উদ্বৃত্ত হয়। তো প্রথমে আমাদের নিয়ে আসতে হবে আয় সমূহ। তাহলে দেখো আমরা এই প্রাপ্তির সাইডেই সাধারণত আয়গুলো পেয়ে থাকি। এখানে আমাদের আয় একটাই আছে, সেটা হচ্ছে বেতন, 8,40,000 টাকা। তাহলে আমাদের মোট আয় হলো 8,40,000 টাকা। তাহলে দেখো আমাদের এখানে মোট আয় 8,40,000 টাকা, কারণ একটাই আয় আছে। এবার আমরা দেখব আমাদের কি কি পরিমাণ ব্যয় আছে। দেখো আমরা এখানে প্রথমে দেখেছিলাম দৈনন্দিন বাজার।
দৈনন্দিন বাজার আমাদের একটা ব্যয়, কারণ এটা আমাদের রেগুলার পরিশোধ করতে হয়। ফোন বিলও রেগুলার পরিশোধ করতে হয়। খাদ্য সামগ্রী ক্রয়, আয়করটাও কি সাধারণত প্রত্যেক মাসে মাসেই দিতে হয়, কিন্তু প্রত্যেক মাসের হিসাবটা আমরা বছর শেষে একবারে প্রদান করি। তাহলে আয়কর প্রদান। ঋণ পরিশোধ এখানে আসবে না, কারণ ঋণ হচ্ছে দায়ের একটা অংশ। দায় যখন কমে যায় সেটা কখনোই ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তারপর আমরা দেখতে পাচ্ছি আপ্যায়ন খরচ, গ্যাস ও পানি বিদ্যুৎ বিল, শিক্ষা খরচ। তাহলে প্রথমে আসলো দৈনন্দিন বাজার 2,64,000, ফোন বিল 7,200, খাদ্য সামগ্রী ক্রয় 2,88,000, আয়কর প্রদান 20,000, আপ্যায়ন খরচ 96,000, তারপরে আছে গ্যাস পানি ও বিদ্যুৎ বিল 36,000, শিক্ষা খরচ 1,20,000। তাহলে এবার এই প্রত্যেকটা ব্যয় আমরা লিখব এবং লেখার পরে সবগুলো ব্যয় আমরা যোগ করে দিব। যেমন দেখো, দৈনন্দিন বাজার 2,64,000, ফোন বিল আছে 7,200, খাদ্য সামগ্রী ক্রয় 2,88,000, আয়কর প্রদান করেছি 20,000, আপ্যায়ন খরচ 96,000, তারপর গ্যাস পানি বিদ্যুৎ বিল আমরা খরচ করেছি 36,000 এবং সবার শেষে শিক্ষা খরচ। তাহলে দেখো আমাদের টোটাল এখানে আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে, ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 8,31,200 টাকা, কিন্তু আয়ের পরিমাণ ছিল 8,40,000 টাকা। তার মানে অবশ্যই আয়ের পরিমাণটাই বেশি, ব্যয়ের পরিমাণটা কম। তাহলে আয়ের পরিমাণ থেকে যদি আমরা ব্যয়ের পরিমাণটা মাইনাস করি, আমরা এখানে আয় উদ্বৃত্ত পাচ্ছি 8,800 টাকা। তাহলে যেহেতু আয়ের পরিমাণটা বেশি, আয় ছিল 8,40,000, তাই আমরা এখানে আয় উদ্বৃত্ত পাচ্ছি এবং আয় উদ্বৃত্তের পরিমাণটা দাঁড়াচ্ছে 8,800 টাকা। তাহলে এই ছিল আমাদের আয় বিবরণী। এবার আমরা চলে যেতে পারি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে তাহলে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে প্রথমে আমরা একটু দেখি আমাদের এই প্রশ্ন থেকে কি কি বিষয় আর্থিক বিবরণীতে আসবে। তার আগে আমরা একটু রিমাইন্ড করি, আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সাধারণত 3টা বিষয়কে দেখানো হয়। প্রথম পার্টে আমরা দেখাই সবগুলো সম্পদ, অর্থাৎ পুরো অঙ্ক জুড়ে যা যা সম্পদ আছে প্রত্যেকটা সম্পদকে যোগ করে আমরা মোট সম্পদের পরিমাণ দেখাবো। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশে আমরা দেখাই দায় ও পারিবারিক তহবিল। দ্বিতীয় অংশের মধ্যে আমাদের দেখাতে হয় দায় ও পারিবারিক তহবিলকে। তাহলে দায় ও পারিবারিক তহবিলের মধ্যে আমরা তাহলে 2টা বিষয় আনবো। একটা হচ্ছে সব দায়, অর্থাৎ টোটাল দায়সমূহ, এবং আরেকটা যে বিষয় সেটা চলে আসবে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল দেখো, একটা কিন্তু আমরা অলরেডি কতে বের করে ফেলেছি পারিবারিক তহবিল। এবার এই পারিবারিক তহবিলের সাথে আমাদের যোগ করতে হবে আয় উদ্বৃত্ত। এই সম্পূর্ণ কাজটা আমরা দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে এবার আমরা চলে যাই, আমরা প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে দেখি কি কি বিষয় প্রথমে সম্পদ সমূহের মধ্যে আসবে। প্রথমে দেখো, 1 তারিখে যে সম্পদগুলো আমাদের হাতে ছিল সেটা তো অবশ্যই থাকবে। যদি কোনোটা বলা হয় মাঝে যে এটা বিক্রয় করা হয়ে গেছে, তখন সেটা মাইনাস হবে। কিন্তু আমরা এই প্রশ্নের মধ্যে কোথাও কোনো বিক্রয় দেখতে পাচ্ছি না, তার মানে প্রত্যেকটা বিষয় আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আসবে। যেমন ফ্ল্যাট আছে 36 লক্ষ টাকা, তারপর আসবাবপত্র আসবে 1,60,000 টাকা, গহনা আসবে 2,40,000 টাকা, তারপর ইলেকট্রনিক্স দ্রব্যাদি এটাও আসবে 1 লক্ষ টাকা। এবার হাতে নগদের বিষয়টা একটু দেখো। এই হাতে নগদটা হলো প্রারম্ভিক, এটা হলো একদম বছরের শুরুতে ছিল। তাহলে বছরের শুরুতে যে প্রারম্ভিকটা ছিল, সারা বছর ধরে কি সেই প্রারম্ভিক উদ্বৃত্তটাই আমাদের হাতে থাকবে? অবশ্যই না। আমরা সারা বছর ধরে অনেক লেনদেন করব, অনেক কিছু করব, এবং বছরের শেষে গিয়ে দেখা যাবে আমাদের হাতে অন্য একটা টাকা আছে, বা আরো কম টাকা আছে, অথবা আরো বেশি টাকা আছে। যেমন দেখো, বছর শেষে আমরা এখানে দেখতে পাচ্ছি সমাপনী হাতে নগদ আছে, 4,800 টাকা। আমরা বছরটা শুরু করেছিলাম 6,000 টাকা দিয়ে, এবং আমাদের বছর শেষে আমাদের হাতে নগদ আছে 4,800 টাকা।
সাধারণত আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা সকল সমাপনী উদ্বৃত্তগুলোকে দেখাই, অর্থাৎ বছর শেষে আমাদের হাতে কি কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কি কি আছে প্রত্যেকটা বিষয়কেই আমরা দেখাই। তাই এটাকে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে নিয়ে আসব না, আমরা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আনবো সমাপনী উদ্বৃত্তটাকে, অর্থাৎ যেটা প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে একদম সবার শেষের ব্যালেন্সে দেওয়া থাকবে, সেটাকেই আমরা নিয়ে আসব আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। এবং এই বাকি যে বিষয়গুলো সেটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, আর কোনো সম্পত্তি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। বাকি যা যা ছিল প্রত্যেকটাই হলো কোনো না কোনোভাবে ব্যয় অথবা দায়ের অংশ। তাই এখানে আমাদের নিয়ে আসতে হবে ফ্ল্যাট, আসবাবপত্র, গহনা, ইলেকট্রনিক্স দ্রব্যাদি এবং সবার শেষে হাতে নগদ। তাহলে এবার আমরা একটু দেখি আমাদের অ্যান্সারটা ঠিক কীভাবে হবে। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট নিয়ে এসেছি 36 লক্ষ, আসবাবপত্র 1,40,000, গহনা এনেছি 2,40,000, ইলেকট্রনিক্স দ্রব্যাদি এনেছি 1 লক্ষ এবং হাতে নগদের পরিমাণটা একটু খেয়াল রাখি, আমরা হাতে নগদের পরিমাণটা এনেছি 4,800, অর্থাৎ যেটা আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের ব্যালেন্সে ছিল। এবার যদি আমরা টোটাল সম্পদ সমূহ যোগ করি, আমাদের টোটাল সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 41,04,800 টাকা, 41,04,800 টাকা। ওকে, এবার আমরা তাহলে দেখি আমাদের দায়ের অংশে কি কি যাবে। প্রথমত আমাদের দায়গুলো যদি দেখি, আমাদের দায় ছিল একটা ব্যাংক ঋণ, কিন্তু আমরা ব্যাংক ঋণ অলরেডি পরিশোধ করে ফেলেছি 10,000 টাকা। আমাদের হাতে ব্যাংক ঋণ ছিল বা ঋণের পরিমাণ ছিল 60,000 টাকা, তবে এখান থেকে আমরা ঋণ পরিশোধ করে ফেলেছি 10,000 টাকা। তাহলে প্রথমে আমরা একটু দেখি আমাদের দায়ের অংশটা। দেখো, দায় আমরা লিখলাম 60,000 টাকা এবং এখান থেকে অবশ্যই যতটুকু টাকার ঋণ পরিশোধ করেছি সেটা মাইনাস করে দেখাতে হবে, কারণ এই টাকাটা কিন্তু এখন আর আমাদের হাতে ঋণ হিসেবে নেই। তাহলে আমাদের টোটাল দায়ের অংশ দাঁড়াচ্ছে 50,000 টাকা। এবার দেখাতে হবে পারিবারিক তহবিলের পরিমাণ। পারিবারিক তহবিল আমরা অলরেডি ক থেকে পেয়েছি, অর্থাৎ ক এর মধ্যে আমরা পারিবারিক তহবিল নির্ণয় করেছি 40,46,000 টাকা এবং এটার সাথে আমি একদম শুরুতে বলেছিলাম যে যোগ করতে হবে আয় উদ্বৃত্ত। যদি কোনো কারণে প্রশ্নের মধ্যে বা আমরা যদি নির্ণয় করে দেখি ব্যয় উদ্বৃত্ত চলে এসেছে, তাহলে সেই ব্যয় উদ্বৃত্তটাকে আমরা মাইনাস করে দিব। আমাদের এই প্রশ্নের মধ্যে যেহেতু আয় উদ্বৃত্ত ছিল, তাই আমরা আয় উদ্বৃত্তটাকে যোগ করলাম। তাহলে দেখো, পারিবারিক তহবিল 40,46,000 টাকার সাথে 8,800 আয় উদ্বৃত্ত যোগ করে আমরা টোটাল পারিবারিক তহবিল পাচ্ছি 40,54,800 টাকা। এবার 40,54,800 টাকার সাথে 50,000 টাকা যোগ করলে আমরা টোটাল দায় ও পারিবারিক তহবিলের পরিমাণ পাচ্ছি 41,04,800 টাকা। এবার দেখো, আমাদের মোট সম্পদ এবং মোট দায় ও পারিবারিক তহবিল দুইটার ব্যালেন্সটাই কিন্তু আমরা সমান সমান দেখতে পাচ্ছি। তার মানে আমাদের পুরো অঙ্কটা ঠিক আছে। ঠিক এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারবো আমাদের পুরো ম্যাথটা সঠিক হয়েছে কি হয়নি। যখন আমরা দেখব আমাদের দুইটা ব্যালেন্স সমান সমান এবং দুইটা ব্যালেন্সই মিলে যাচ্ছে, তার মানে আমরা বুঝে নিব আমাদের পুরো অঙ্কটা একদম কারেক্ট আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম কিভাবে পারিবারিক তহবিল নির্ণয় করা যায়, তারপর দেখলাম আয় ব্যয় বিবরণী এবং সবার শেষে দেখলাম আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ। আশা করছি পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।